আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা মতোই তারেক রহমানের চীন সফর দুই দেশকে নাড়িয়ে দিয়েছে। গতকাল মার্কো রুবিও ফোন করেছিলেন ডক্টর জয়শঙ্করকে, মানে ওদের বিদেশমন্ত্রী মার্কো রুবিও, আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। তারেক রহমানের বিদেশ সফর নিয়ে, চীন সফর নিয়ে তাদের মধ্যে দীর্ঘ বাক্যালাপ হয়। তারপরে স্থির হয় আগামী বছর ট্রাম্প আসতে পারেন ভারতে। এই দেখুন এখন কি কি নিয়ে আলোচনা হবে সেটাও এখানে ডিটেলে লেখা আছে। আজকে আমার ভিএনটা চলছে না, যেটা এডিটিং করে সেটা চলছে না বলে আমি স্ক্রিনে এটাকে দিতে পারছি না। তো যা বলা হচ্ছে, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ যেভাবে মাথাচাড়া দিয়েছে, তাতে বিশ্ব আর বসে থাকতে পারে না। এটা মার্কো রুবিওর কথা। বিশ্ব আর বসে থাকতে পারে না। বিশ্বের কাছে একটা বার্তা যাচ্ছে যে একটা দেশ ধীরে ধীরে সিরিয়া, লেবাননের দিকে পৌঁছে যাচ্ছে। এতে ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা বুঝি অবস্থার সৃষ্টি তো আপনারাই করেছেন, সৃষ্টিকর্তা আপনারা। কথা শোনাতে ছাড়েনি, সৃষ্টিকর্তা তো আপনারাই। আপনারা তো ধোয়া তুলসী পাতা নন। আপনারা এই সমস্ত কর্মকাণ্ড করে সিআইএ কে দিয়ে, ডোনাল্ডোকে দিয়ে একটা সরকারকে উচ্ছেদ করে একটা শান্ত দেশকে আপনারা অশান্ত করে দিয়ে এখন আপনারা ভারতের সঙ্গে আলোচনা করার জন্য আসতে চাইছেন। আসুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মার্কো রুবিও ওই পথে আর না গিয়ে তারপর বলেন চীন সফরকে আপনারা কিভাবে দেখছেন, মানে তারেক রহমানের চীন সফরকে। তখন মার্কো রুবিওকে জয়শঙ্করজি বলেছেন যে এখনো এ বিষয়ে তো তেমন কোনো চুক্তি তো হয়নি, যেমন তিস্তা মহাপ্রকল্প, সে বিষয়ে কোনো চুক্তি হয়নি, বিমান কেনা নিয়ে চুক্তি হয়নি। তাছাড়া দেশটা ঋণে ডুবে আছে। যদি এই সমস্ত চুক্তিভুক্তি হয়ও, বিনা পয়সায় তো হয় না। আর আমি যেটা বলেছিলাম আপনাদের, একদিনে আমি টাকা দিলাম দিয়ে 17টা কি 20টা বিমান নিয়ে এলাম, তা তো হয় না। আমরা রাফেল কিনছি 24টা না 36টা। এই রাফেল 2036-এ গিয়ে আমাদের ডেলিভারি হবে, মানে একটা দুটো করতে করতে 2036-এ আমাদের পুরো ডেলিভারি কমপ্লিট হবে। টাকা দিলেই হলো না। টাকা দেওয়ার পরবর্তী সময় এটা তো এক গাড়ির শোরুম নয় যে এটা সাজিয়ে রেখে দেবে। এই যুদ্ধ বিমান দিয়ে কি হবে? ভারতের সঙ্গে লড়বে নাকি মায়ানমারের সঙ্গে লড়বে? কার সঙ্গে লড়বে? বাংলাদেশ সেনাবাহিনীর কি সেই শক্তি রয়েছে, সেই গোলা বারুদ রয়েছে? সে প্রশ্নকে আমি দূরে ঠেলে রাখছি। এখন বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমি কালকে যেটা থাম্বনেইলে দিয়েছিলাম যে বাসে তেল লাগানো হচ্ছে, দেখুন তেলটা কিন্তু লাগানো হচ্ছে। এখন কিন্তু এই তেল কিন্তু বাঁশ। এখন কিভাবে পশ্চাৎ দেশে পতিত হবে সে আমি জানি না, তবে কিছু একটা বড় সড়ো হতে পারে। ট্রাম্পের আসার কথা ছিল নভেম্বর অথবা ডিসেম্বরে, কিন্তু সেই সময়তে মানে তার আগে পরে বেজিং এর আমাদের রাষ্ট্রপতি এবং পুতিনের, রাশিয়ার রাষ্ট্রপতি দুজনেই এখানে আসছেন। আমি বারবার আপনাদের বলেছি ডেট এখনো ঠিক হয়নি, কিন্তু ওই সময়ের মধ্যেই আসবেন। G7 এর কথা, G7 বলছি, আমাদের RIC এবং ব্রিক্সের ব্যাপারে। তো একজন লিখেছেন কোয়াডের সঙ্গে এটা মিল খায় না। বাস্তবতায় কোয়াড আলাদা, কোয়াড একটা আলাদা বিষয়।
আর ব্রিক্স আলাদা, আরআইসি আলাদা। তাকে একটুখানি ঘেঁটে ফেটে দেখতে বলবো, গুগল দেখতে বলবো। নিশ্চিত না হয়ে কেমন এটা অবাস্তব বলে তিনি বললেন আমি জানি না, তো আমি নামটা আমার মনে নেই। তো যাই হোক, এখন শুধু আসছেন দুটো ব্যাপারে আসছেন ট্রাম্প। একটা হচ্ছে বাণিজ্য চুক্তি। ট্রাম্প হয়তো নেক্সট ইলেকশনে উতরে যাবেন। মিড টার্ম ইলেকশনে। এখন তার কাছে একটা বড় সমস্যা হয়ে গেছে এই বাণিজ্য চুক্তি। বাণিজ্য চুক্তির একটা চূড়ান্ত ফয়সালা উনি করবেন, এটা মার্কো রুবিও বলেছেন। আর দ্বিতীয় হচ্ছে, এবার মুখে নয়, এবার চুক্তি করা হবে বাংলাদেশ এবং বাংলাদেশের ব্যাপারে ভারত ও আমেরিকার মধ্যে লিখিত চুক্তি, মানে যৌথভাবে একটা সিদ্ধান্ত নিয়ে বা একটা কিছু করে বাংলাদেশকে ঠান্ডা করা। এটা হচ্ছে মোটামুটি ট্রাম্পের সফরের যে বিবরণী, সেই বিবরণী এই কাগজটার মধ্যে লেখা রয়েছে। যে কাগজটা আমি বারবার পড়লে পরে অনেকেই আমাকে বলে যে আপনি বারবার পড়ে সময় নষ্ট করেন, আপনি নিজের ভাষায় বলুন না। আমি ওই জন্য তাদের কথা, দর্শকরা হচ্ছে ভগবান, তাদের কথা সবসময় শুনতে হবে। দর্শক যদি বলে আপনি সারাংশ বলুন, আমি সারাংশই বলে দেবো। দর্শক যদি বলে না আপনি পেপার কাটিং দিয়ে আমার দেখান, যদি আজকে আমি দিতে পারবো না, কারণ ভিএনটা খারাপ মানে কি, ওটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে, নইলে পরে গন্ডগোল হচ্ছে। তো তারেক রহমান তো পেলেন না, কিছুই হাতে এলো না। কিছু প্রতিশ্রুতি এসছে, যে প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়া অত্যন্ত কঠিন। আর কিছু বাজে প্রতিশ্রুতি, মান্ডারিন ভাষা শিখে কি হবে? কর্মসংস্থান, আপনার বৈদ্যুতিক সহযোগিতা, মান্ডারিন ভাষা শিখে কি হবে? কর্মসংস্থানের ব্যাপারটা আপনি শিখে তুলে রাখুন। কারণ চীনে এখন যে অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন আছে ভুতুরে সিটি হয়ে রয়েছে, ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। চীনের অবস্থা কিন্তু, অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব ভালো নয়। সেক্ষেত্রে চীন যে টাকা দেবে না, সে কথা কিন্তু আমি আগেই বলেছিলাম। এখন যতই আপনাদের সরকার, বাংলাদেশ সরকার যতই ড্রাম পেটাক না কেন, বাস্তবতা এটা যে আপনাদের মূলও ধরিয়ে দিয়েছে। কিন্তু এবার সব থেকে বড় কথা হচ্ছে, সেই সর্বনাশের একেবারে গোড়ায় ঘা দিয়ে দিয়েছেন। মানে দুই সাপের মাথায় পা তুলে দিয়েছেন, বিষধর সাপের। ভারত একটু ধীরে করে, কিন্তু আমেরিকার ধৈর্য নেই। আমেরিকা যা করবে ধারাদ্দার করবে। ভারত আস্তে আস্তে একটা রাজনৈতিক নেতাকে ওখানে দিয়েছে, এরপরে নেপালে ওখানে পাঠাবে, ওখানেও একজন রাজনৈতিক নেতাকে পাঠাবে। যেসব জায়গায় গন্ডগোল আছে সেই সমস্ত জায়গায় এই রাজনৈতিক পূর্ণ মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে তাদেরকে পাঠানো হবে। তো এখন এই অবস্থার মধ্যে আপনারা কিন্তু একটু কঠিন সময়ের মধ্যে রয়েছেন। একটা প্রসঙ্গ বলতে ভুলে গেছিলাম, জয়শঙ্করজি এটা বলেছেন যে আপনারা যে প্যাঁচটা লাগিয়ে রেখে দিয়েছেন, এই যে গোলামী চুক্তির প্যাঁচটা লাগিয়ে রেখে দিয়েছেন, সেটা কি হবে? তখন মার্কো রুবিও বলেছে প্যাঁচ আমরাই লাগিয়েছি, আমরাই খুলে দেবো, যখন সময় আসবে তখন আমরাই তুলে দেবো বা খুলে দেবো, কিছু একটা বলেছেন আর কি, যেটা এখানে পরিষ্কার করে লেখা হয়নি। শুধু লেখা হয়েছে গোলামী চুক্তির ব্যাপারে যেটা বলা হচ্ছে, সেই চুক্তি আদতে থাকবে কি থাকবে না সেটা নিয়ে আগামী দিনে কথা হবে বলে মার্কো রুবিও মন্তব্য করেছেন। এখন
তার মানে আপনাদের দেশে যে গোলামী চুক্তি, আমেরিকার গোলামী চুক্তি রয়েছে, সেই গোলামী চুক্তি থেকে বের করে আনতে পারে একমাত্র ভারত। এই যে ভারতকে দিনরাত গালাগাল করছেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই করে চিৎকার করে যাচ্ছেন, এখন হলো কি? আচ্ছা, এবার বিকেলে আমি আপনার সন্ধ্যেবেলা যে ভিডিওটা করব, সেখানে দেখবেন ব্রিটেন একদিন ইটালি ফিটালি সমস্ত নরওয়ে ফরওয়ে সমস্ত চালান করছিল, নেদারল্যান্ড থেকে চালান করছিল, এখন ব্রিটেন বলছে যে আমরা সমস্ত বিদেশি মানে আশ্রয়দাতা যারা আছে তাদেরকে সব আমরা তাড়াবো। কিয়ের স্টারমারের গদি গেল, লেবার পার্টি এখন কি করে দেখা যাক, সেটা আমি বিকেলে বলবো। ওটাও একটা দুর্দান্ত মানে বাজে খবর, যেটা আপনাদের পক্ষে খুব খারাপ। এই পাকিস্তানি এবং বাংলাদেশি এরা বিদেশে যায় উন্নত জীবনযাপনের জন্য, যা আমি বারবার বলেছি, তাহলে ওখানে গিয়ে এই সমস্ত বদমাইশিগুলো করার অর্থটা কোথায়? তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ। শিক্ষা অনির্বাণ কি আসলেই নিভিয়ে দেওয়া হলো? সেনাবাহিনীতে নতুন স্লোগান, কিছু জরুরি প্রশ্ন নিয়ে এই মুহূর্তের ভিডিওতে আপনাদের সামনে কথা বলতে চাই। যে আগুন জ্বলছে বিগত কয়েক দশক ধরে, যা কোনো ঝড় তুফানেও কখনো নিভেনি, তা কি তবে আজ নিভিয়ে দেওয়া হলো? শিখা অনির্বাণ এটি কেবল একটি অগ্নিশিখা নয়, এটি বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম ইতিহাস এবং সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে একটি খবর তীব্র চাঞ্চল্য এবং উদ্বেগের সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে ঢাকা সেনানিবাসের এই ঐতিহাসিক স্মারকটি নাকি নিভিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাজশাহীতে সেনাবাহিনীর প্যারেডে একটি নির্দিষ্ট স্লোগান দেওয়া নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। এই মুহূর্তের ভিডিওতে আমরা আবেগের ঊর্ধ্বে উঠে অত্যন্ত নিরপেক্ষভাবে প্রতিটি তথ্যের গভীরে যাব। এই খবরগুলোর পেছনের সত্যতা কি, বাংলাদেশ ও ভারতের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এর গুরুত্বই বা কতটুকু, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্লেষণে যাওয়ার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। ঢাকা সেনানিবাসের শহীদ সরণি এলাকায় অবস্থিত এই স্মারকটির নামের অর্থই হলো যা কখনো নেবে না, যা চিরকাল প্রজ্বলিত থাকে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সশস্ত্র বাহিনীর অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যে সকল বীর সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতিকে চিরকাল অম্লান করতেই এই অবিরাম অগ্নিশিখা জ্বালানো হয়েছিল। এটি আমাদের বীর শহীদদের অবিনশ্বর আত্মার প্রতীক। বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতায় সশস্ত্র বাহিনীর অবদান ছিল অসীম। প্রতি বছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা সশস্ত্র বাহিনী দিবসে দেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং 3 বাহিনীর প্রধানগণ এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন। এমনকি বিদেশি রাষ্ট্রপ্রধানরা যখন বাংলাদেশ সফরে আসেন, তখন এই শিখা অনির্বাণের সামনে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান। এটি এক চরম রাষ্ট্রীয় ভাব গাম্ভীর্যের জায়গা। তাহলে কি এমন ঘটনা ঘটলো যা আমাদের চরমভাবে শঙ্কিত ও ব্যথিত করছে? গত কয়েকদিনে ইন্টারনেটে কিছু দাবি ছড়িয়ে পড়েছে যে সেনানিবাসে অবস্থিত দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী শিখা অনির্বাণ নাকি অনৈসলামিক বিবেচনা করে নিভিয়ে দেওয়া হয়েছে। এই খবরটি যদি সত্য হয়ে থাকে, তবে তা অত্যন্ত নেতিবাচক, দুঃখজনক এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার মূল ভিত্তির ওপর একটি বড় আঘাত। একই সময়ে আরেকটি ঘটনা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। রাজশাহীতে সেনাবাহিনীর একটি প্যারেডের সময় প্রথাগত সামরিক স্লোগানের বাইরে গিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার বিষয়টি সামনে এসেছে। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সামরিক বাহিনীতে পেশাদার একটি নিজস্ব স্লোগান আছে। বাংলাদেশ সেনাবাহিনীর মূল
চালিকা শক্তি হলো সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দীর্ঘকাল ধরে একটি ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। তাই এই আকস্মিক পরিবর্তনগুলো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। এখানে আমাদের খুব ঠান্ডা মাথায় দুটি দিক বিশ্লেষণ করতে হবে। প্রথমত, শিখা অনির্বাণ নিভে যাওয়ার খবরটি কি আসলেই সত্য, নাকি এটি কোনো গভীর ষড়যন্ত্র বা প্রোপাগান্ডা? তবে যদি সেনাবাহিনীর ভেতরের কোনো সুনির্দিষ্ট অংশ সত্যিই এই ধরনের কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে থাকে, তবে বুঝতে হবে তারা চরমভাবে বিপদগামী হয়ে উঠছে। বিগত 2 বছরে দেশের নানা রাজনৈতিক ও সামাজিক সংকট, শাসনতান্ত্রিক পরিবর্তন এবং অস্থিরতার পেছনে সেনাবাহিনীর একটি নির্দিষ্ট অংশের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে। মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করার বা প্রতীকগুলোকে মুছে ফেলার যে কোনো চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি ক্ষমতার দাপটে কিংবা ভিন্ন কোনো ভূ রাজনৈতিক এজেন্ডা নিয়ে কেউ মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে চায়, তবে তারা ইতিহাসের সবচেয়ে ভুল কাজটি করছেন। এই ঘটনা প্রবাহ কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি প্রতিবেশী দেশ ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। শিখা অনির্বাণের আলো শুধু বাংলাদেশের শহীদদের স্মরণ করে না, এটি সেই যৌথ ত্যাগেরও প্রতীক। বাংলাদেশের সামরিক বাহিনীতে যদি কোনো উগ্রপন্থী বা মৌলবাদী ভাবধারার অনুপ্রবেশ ঘটে, তবে তা সমগ্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দিতে পারে। ফলে দিল্লির নীতি নির্ধারকদেরও এই পরিস্থিতির ওপর গভীর নজর রয়েছে। ভিডিওর শেষে এসে একটি চিরন্তন সত্য কথা সবার মনে রাখা উচিত। এই বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এক বাংলাদেশ। 1971 সালে তৎকালীন বিশ্বের অন্যতম প্রতাপশালী পাকিস্তানি সেনাবাহিনীও এদেশের সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে লেজ গুটিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। ইতিহাস সাক্ষ্যে বাঙালির আবেগের শিকড় এবং ত্যাগের ইতিহাস অনেক গভীরে। কোন সাময়িক শক্তি বা রাজনৈতিক এজেন্ডা দিয়ে এই চেতনাকে উপড়ে ফেলা সম্ভব নয়। শিখা অনির্বাণের আগুন আমাদের হৃদয়ে জ্বলে। আমরা আশা করব বাংলাদেশ সেনাবাহিনী তার গৌরবময় পেশাদারিত্ব এবং অসাম্প্রদায়িক ঐতিহ্য ধরে রাখবে এবং এই ধরনের সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে সত্যটি দেশবাসীর সামনে তুলে ধরবে। আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়ে জানাতে পারে, সেনাবাহিনী বিজ্ঞপ্তি দিয়ে জানাতে পারে যে আসল ঘটনা কি। এটি কি মেইনটেনেন্সের জন্য অফ করে রাখা হয়েছে, নাকি আসলেই কি এটিকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা চলছে? এটি দেশবাসীর সামনে সেনাবাহিনীকে আহ্বান করব, আপনারা বিষয়টি পরিষ্কার করুন, নইলে এই ঘটনাটি বহুদূর যেতে পারে। কাজেই ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে ইমিডিয়েট আপনারা বিষয়টিকে পরিষ্কার করবেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।